2025 সালের নতুন বছরে নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 40, আর সময় তোমার থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তোমার থাকবে তৃতীয় অধ্যায় পৃথিবীপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়, চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ, পঞ্চম অধ্যায় আবহবিকার, আর থাকবে অষ্টম অধ্যায় পশ্চিমবঙ্গ, অবস্থান ও প্রশাসনিক বিভাগ, প্রাকৃতিক পরিবেশ। এই বিষয়গুলি তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমত রয়েছে বিভাগ ক, একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 7টি প্রতিপ্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। নিরক্ষীয় তলে অবস্থিত বিষুব রেখার অক্ষাংশ 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, তবে 0 ডিগ্রি। পশ্চিম গোলার্ধ থেকে পূর্ব গোলার্ধে যেতে আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করলে দিন কমে, বাড়ে, একই থাকে, দ্বিগুণ হয়, বাড়ে। প্রত্যেকটি অক্ষরেখা অর্ধবৃত্ত, পূর্ণবৃত্ত, উপবৃত্ত, মহাবৃত্ত, পূর্ণবৃত্ত। 5 সংস্থাতত্ত্বের জনক বলা হয় উত্তরে পিচোকে। ভারতে অবস্থিত একটি ক্ষয়জাত মালভূমির উদাহরণ হলো দাক্ষিণাত্য মালভূমি, ছোটনাগপুর মালভূমি, তিব্বত মালভূমি, মালব মালভূমি, উত্তরে ছোটনাগপুর মালভূমি। শুধুমাত্র যান্ত্রিক আবহবিকার দেখা যায় মেরু, সাভানা, ক্রান্তীয় মৌসুমী, নিরক্ষীয় জলবায়ুতে, মেরু অঞ্চলে। মরু অঞ্চলে পর্বতের পাদদেশীয় ভূভাগ ক্ষয় পেয়ে তৈরি হয় বাজাদা, ওয়াদি, প্লায়া না পেডিমেন্ট। কোন নদীকে পশ্চিমবঙ্গে দুঃখ বলা হয় উত্তরে দামোদর। তিস্তার উপনদী কি? রংপো। পরে রয়েছে বিভাগ খ, 2 কয় রয়েছে একটি বা দুটি বাক্য খুঁজতে যে কোনো 3টি প্রতিপ্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। কোন দ্রাঘিমা বরাবর আন্তর্জাতিক তারিখ রেখা বিস্তৃত? 180 ডিগ্রি। কোন ধরনের পর্বতে জ্বালামুখ থাকে? আগ্নেয় পর্বত। মৃত্তিকা সৃষ্টির মূল উপাদান কি? রেগোলিন। আমাদের রাজ্য কোন জলবায়ুর অন্তর্গত? ক্রান্তীয় মৌসুমী। উত্তরবঙ্গের ল্যাটেরাইট ঢিবি কোথায় দেখা যায়? বরেন্দ্রভূমি সমভূমিতে। 2 ক্ষয় রয়েছে উপযুক্ত শব্দবই শূন্যস্থান পূরণ করো যে কোনো একটি প্রশ্নের মান 1। মূল মধ্যরেখা ইংল্যান্ডের ড্যাশ শহরের ওপর দিয়ে বিস্তৃত? গ্রিনিচ। গ্রস্তপতাকা ড্যাশ পর্বতে নিকটে অবস্থান করে? স্তূপ। ইলুভিয়েশন প্রক্রিয়া কার্যকর হয় ড্যাশ স্তরে? এ। পশ্চিমবঙ্গে শরৎকালে যে ঝড় আসে তা ড্যাশ নামে পরিচিত? আশ্বিনের ঝড়। গয়দা হচ্ছে বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো যে কোনো 2টি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। এলাহাবাদের স্থানীয় সময় ও প্রমাণ সময় 1, উত্তরে ঠিক তাহলে ঠিক লিখব। রকি ও আন্দিজের মতো হিমালয় পর্বতে অসংখ্য আগ্নেয়গিরি আছে, উত্তরে ঠিক তাহলে আমরা ঠিক লিখব। পুঞ্জিত ক্ষয় হলে অগ্নিভবনের হার বাড়ে, উত্তরে ঠিক তাহলে ঠিক লিখব। পশ্চিমবঙ্গের রাজ সমভূমিতে পাট চাষ সবচেয়ে বেশি হয়, উত্তরে ভুল তাহলে আমরা ভুল লিখব। ক্ষয়দায়ক স্তম্ভ মেলা প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। জলযোজন হবে জিপসাম আর জারণ হবে ফেরিক অক্সাইড। পরে রয়েছে বিভাগ গ, 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে লেখো। বিকল্প প্রশ্ন লক্ষণীয় প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলে কেন? পৃথিবীর উপর উত্তর ও দক্ষিণ মেরুর মাঝ বরাবর সম দূরত্বে পূর্ব পশ্চিমে যে রেখাটি কল্পনা করা হয়েছে তাকে নিরক্ষরেখা বলে। এটি একটি পূর্ণবৃত্ত এবং সবচেয়ে বড় পরিধির বৃত্ত, সেজন্য নিরক্ষ বৃত্তকে মহাবৃত্ত বলে। মহাবৃত্ত বরাবর পৃথিবীকে কাল্পনিকভাবে কাটলে পৃথিবী সমান 2 ভাগে বিভক্ত হবে। মহাবৃত্তের অক্ষাংশ 0 ডিগ্রি। অথবা রয়েছে রৈখিক দূরত্ব কাকে বলে? কোনো সমতল জায়গায় 2টি স্থানের দূরত্ব সোজাসুজি ফিতে বা দড়ি দিয়ে মাপার পর ওই মাপটিকে সেন্টিমিটার, মিটার, কিলোমিটার ইত্যাদির মাধ্যমে প্রকাশ করা হয়। এইভাবে দূরত্ব প্রকাশ করাকে রৈখিক দূরত্ব বলে। পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলে কেন? উপরিভাগ কিছুটা সমতল ও চারপাশ খাড়া ঢালযুক্ত। মালভূমির গড় উচ্চতা 300 মিটারের সামান্য বেশি হলেও পামির মালভূমির উচ্চতা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি, প্রায় 4873 মিটার। এত উঁচুতে অবস্থিত হওয়ার জন্য পামিরকে পৃথিবীর ছাদ আখ্যা দেওয়া হয়েছে। কথাবাদী রয়েছে মুনাক কি? সমপ্রায় ভূমির মধ্যে অবস্থিত কঠিন শিলায় গঠিত অনুচ্চ পাহাড় বা টিলাগুলিকে মুনাক বলে। মার্কিন যুক্তরাষ্ট্রের মাউন্ট মুনাক এর নাম অনুসারে
এর নামকরণ। উদাহরণ অযোধ্যা, শুশুনিয়া প্রভৃতি পাহাড় মোনাকের উদাহরণ। অগ্নিভবন কাকে বলে? আবহবিকার ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত প্রভাবে শিলা স্তরের উপরিভাগ বিচ্ছিন্ন হয়ে অপসারিত হলে অভ্যন্তরভাগ উন্মুক্ত হয়ে পড়ে। এভাবে শিলাস্তরের ভিতরের অংশ ভূপৃষ্ঠে উন্মুক্ত হলে তাকে বলা হয় অগ্নিভবন। সুতরাং অগ্নিভবন হলো আবহবিকার ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত ফল। অথবা রয়েছে হিউমাস কি? উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মৃত্তিকার উপরিস্তরে জৈব পদার্থ রূপে সঞ্চিত হয়। ওইসব পদার্থ মৃত্তিকাস্থিত আণুবীক্ষণিক জীব দ্বারা বিয়োজিত হয় এবং তা ধীরে ধীরে পরিবর্তিত হয়ে এক জটিল কালো বর্ণের পদার্থ সৃষ্টি করে। একে হিউমাস বলে। হিউমাস সমৃদ্ধ মাটি খুব উর্বর ও পুষ্টিগুণ সম্পন্ন হয়। এই ধরনের মাটির জল ধারণ ক্ষমতাও খুব বেশি, কিন্তু হিউমাস মাটিতে দীর্ঘদিন থাকতে পারে না। এটি ধীরে ধীরে খনিজ পদার্থে রূপান্তরিত হয়ে মাটিতে মিশে যায়। হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলে। পরের প্রশ্ন, ল্যাটেরাইট মৃত্তিকার রং লাল কেন? এই মাটিতে কি ফসল চাষ হয়? ল্যাটিন শব্দ ল্যাটার থেকে ল্যাটেরাইট কথাটির সৃষ্টি হয়েছে। ল্যাটার শব্দের অর্থ ইট। ল্যাটেরাইট মাটিতে লোহার পরিমাণ বেশি থাকায় বলে এই মাটির রং লাল। ল্যাটেরাইট মাটি অনুর্বর, তবে সার প্রয়োগ ও জলসেচ প্রক্রিয়ার মাধ্যমে এই মাটিতে ধান, ভুট্টা, জোয়ার, বাজরা ইত্যাদি মিলেট জাতীয় শস্য ও সবকিছু শাকসবজি চাষ হয়। অথবা যে ত্রাসের নদী কাকে কেন বলে? তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয় কারণ পার্বত্য অঞ্চলের এই নদী অত্যন্ত খরস্রোতা এবং বরফ গলা জলে পুষ্ট। এই নদীতে বর্ষা জল প্রচণ্ড জলস্ফীতি ঘটায়, ফলে প্রায় প্রতি বছর তিস্তা নদীতে প্রবল বন্যা দেখা দেয়। এই কারণে তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয়। বিভাগ ঘ, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয় প্রশ্নের মান 3 করে 3 গুণ 4 = 12। দ্রাঘিমারেখার গুরুত্ব বা ব্যবহারগুলি উল্লেখ করো। দ্রাঘিমারেখার গুরুত্বগুলি হলো: 1. গোলার্ধ নির্ণয়। মূলমধ্যরেখা ও 180 ডিগ্রি দ্রাঘিমারেখা মিলিত হয়ে পৃথিবীকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে ভাগ করেছে। প্রমাণ সময় গণনা। মূলমধ্যরেখার স্থানীয় সময়কে সমস্ত পৃথিবীর প্রমাণ সময় ধরে বিভিন্ন দেশের প্রমাণ সময় গণনা করা হয়। স্থানীয় সময় নির্ধারণ। প্রতিটি দ্রাঘিমার ওপর মধ্যাহ্নসূচকের অবস্থানের ভিত্তিতে স্থানীয় সময় নির্ধারণ করা হয়। তারিখ বিভাজন। 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে আন্তর্জাতিক তারিখরেখা টানা হয়েছে, যা পৃথিবীতে তারিখ বিভাজনের কাজ করে। অবস্থান নির্ণয়। কোনো স্থান পূর্ব গোলার্ধে না পশ্চিম গোলার্ধে অবস্থিত তা দ্রাঘিমার সাহায্যে নির্ণয় করা হয়। সীমানা নির্ধারণ। পৃথিবীর বেশ কিছু দেশ বা রাজ্যের মধ্যে সীমানা নির্ধারণে দ্রাঘিমার ব্যবহার করা হয়েছে, যেমন ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়ার মধ্যে 141 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা এবং আলাস্কা ও কানাডার মধ্যে 114 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা সীমানারূপে অবস্থিত। অথবাদি রয়েছে ভারতের প্রমাণ সময় বলতে কী বোঝো? একটি দেশ অসংখ্য দ্রাঘিমা রেখা থাকে, ফলে সেই দেশের একাধিক স্থানীয় সময় পরিলক্ষিত হয়, ফলে দেশের কাজকর্ম চালাতে খুব অসুবিধা হয়। এই অসুবিধা দূর করার জন্য দেশের মধ্যবর্তী একটি নির্দিষ্ট দ্রাঘিমার স্থানীয় সময় অনুসারে ওই দেশের সব কাজ চালানো হয় এবং ওই দ্রাঘিমার স্থানীয় সময়কে সেই দেশের প্রমাণ সময় ধরা হয়। ভারতের ক্ষেত্রে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখাটি প্রায় দেশের মাঝখান দিয়ে গেছে, তাই এই দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ধরা হয়। 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখাটি ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদ শহরের কোকোনদ ও সোনাইটের ওপর দিয়ে প্রসারিত হয়েছে। 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব প্রমাণ দ্রাঘিমার স্থানীয় সময় অনুসারে ভারতের সব সরকারি বেসরকারি অফিস, রেল চলাচল, বেতার ও টেলিভিশন সম্প্রচার ইত্যাদি কাজকর্ম পরিচালিত হয়ে থাকে। ভারতীয় প্রমাণ সময় গ্রিনিচের প্রমাণ সময়ের থেকে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে আছে, কারণ ভারতের প্রমাণ দ্রাঘিমা গ্রিনিচের থেকে 82 ডিগ্রি 30 মিনিট পূর্বে অবস্থিত। ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কেন? ভারতের অন্যতম শ্রেষ্ঠ খনিজ সম্পদে সমৃদ্ধ অঞ্চল হল ছোটনাগপুর মালভূমি। এখানকার আর্কিয়ান ও টারশিয়ারি যুগের শিলাস্তরে প্রচুর পরিমাণে বিভিন্ন খনিজ সম্পদ রয়েছে, যার পরিমাণ ভারতের মোট সঞ্চিত খনিজ সম্পদের প্রায় 40%। খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস ছাড়া প্রায় সমস্ত ধরনের খনিজ সম্পদ, যেমন কয়লা, অভ্র, তামা, বক্সাইট, আকরিক লোহা, গ্রাফাইট, চুনাপাথর, ম্যাঙ্গানিজ, ইউরেনিয়াম, ডোলামাইট, সীসা, ক্রোমাইট, চীনামাটি, ফেলসাফার, ফায়ার ক্লে, অ্যামাইটাইট, কাইনাইট প্রভৃতি যথেষ্ট পরিমাণে ছোটনাগপুর অঞ্চলে পাওয়া যায়। এর মধ্যে ভারতের মোট সঞ্চয়ের 70% কয়লা,
95% তামা, 52% অভ্র, 50% বক্সাইট এই অঞ্চলে সঞ্চিত আছে এবং ভারতে মোট উৎপাদনের প্রায় 40% কয়লা, 90% অভ্র, 50% তামা, 30% বক্সাইট, 34% গ্রাফাইট, 15% আকরিক লোহা এই অঞ্চল থেকে উত্তোলিত হয়। এই কারণে ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলে। অথবা টিকা লেখো গ্রস্ত উপত্যকা। দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ নিচে বসে গিয়ে যে অবনত ভূমি সৃষ্টি করে তাকে গ্রস্ত উপত্যকা বলে। সৃষ্টির কারণ: প্রবল ভূ আলোড়নের ফলে সৃষ্ট টান ও সংকোচনের জন্য শিলাস্তরে ফাটল বা চ্যুতির সৃষ্টি হয়। এরূপ দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ মহীভাবক আলোড়নের কারণে নিচে বসে গেলে গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয় এবং পাশের অংশ দুটি স্তূপ পর্বত রূপে বিরাজ করে। উদাহরণ: রাইন নদী উপত্যকা হলো গ্রস্ত উপত্যকা এবং দুপাশে স্তূপ পর্বত দুটি হলো ভোজ ও ব্ল্যাক ফরেস্ট। টিকা লেখো আবহবিকার সংজ্ঞা: আবহাওয়ার অন্তর্গত বিভিন্ন উপাদান যেমন উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, তুষারপাত প্রভৃতির দ্বারা যান্ত্রিকভাবে শিলা বিচূর্ণীকৃত হলে কিংবা অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জল প্রভৃতি দ্বারা রাসায়নিকভাবে শিলা বিয়োজিত হলে তাকে আবহবিকার বা বিচূর্ণীভবন বলে। বৈশিষ্ট্য: আবহবিকারে ভূপৃষ্ঠের শিলা বিচূর্ণীকৃত বা বিয়োজিত হয় ও বিচূর্ণীকৃত বা বিয়োজিত পদার্থগুলি মূল শিলার কাছাকাছি পড়ে থাকে। উদাহরণ: ক্ষুদ্রকণা বিসরণ, প্রস্থচ্ছাই খণ্ডীকরণ, স্বল্পমোচন, অঙ্গারোজন, জারণ, আর্দ্র বিশ্লেষণ প্রভৃতি প্রক্রিয়ায় আবহবিকার সংঘটিত হয়। অথবা রয়েছে টিকা লেখো হিউমাস। উত্তর: উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মৃত্তিকা এই ধরনের মাটির জলধারণ ক্ষমতা খুব বেশি, কিন্তু হিউমাস মাটিতে দীর্ঘদিন থাকতে পারে না। এটি ধীরে ধীরে খনিজ পদার্থে রূপান্তরিত হয়ে মাটিতে মিশে যায়। হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলে। টিকা লেখো পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমবঙ্গের শীতকালে উত্তর হাইপেন পূর্ব দিক থেকে শীতল ও শুষ্ক মৌসুমী বায়ু প্রবাহিত হয় বলে এই সময় ঝড় বৃষ্টি সাধারণত হয় না এবং শান্ত আবহাওয়া বিরাজ করে। তবে সুদূর পশ্চিমের ভূমধ্যসাগর থেকে সৃষ্টি হয়ে আসা নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টি হয়। পশ্চিম দিক থেকে আসার কারণে এই নিম্নচাপ তথা ঘূর্ণিঝড়কে পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলা বলে। বৈশিষ্ট্য: পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে 75 থেকে 100 সেমি পর্যন্ত বৃষ্টিপাত হয়। পাহাড়ে তুষারপাত হয়। 3. অনেক বেলা পর্যন্ত কুয়াশা থাকে। অথবা রয়েছে টিকা লেখো ম্যানগ্রোভ উদ্ভিদ। সমুদ্রের নিকটবর্তী অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ কিছু সারবৃত্তীয় অভিযোজন অর্থাৎ শ্বাসমূল, ঠেসমূল, জরায়ুজ, অঙ্কুরোদ্গম ইত্যাদির মাধ্যমে লবণাক্ত মৃত্তিকায় প্রতিকূল পরিবেশে জন্মায় ও বেড়ে ওঠে তাদের ম্যানগ্রোভ উদ্ভিদ বলে। প্রতিস্থাপন: পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ উদ্ভিদ পাওয়া যায়। উদাহরণ: সুন্দরী গরান, কেওয়া, হগলা, গোলপাতা, কেওড়া, ছাতিম, ধুদুল, পিঠালি ইত্যাদি। ব্যবহারিক গুরুত্ব: 1. এই উদ্ভিদের পাতা দিয়ে ঘর ছাওয়া হয়। 2. এই উদ্ভিদগুলি কাঠ জ্বালানি রূপে ও গৃহ নির্মাণের উপকরণ রূপে ব্যবহৃত হয়। এছাড়া এই অরণ্যে মোম ও মধু পাওয়া যায় ও ম্যানগ্রোভ অরণ্য ও সুন্দরবনের সৌন্দর্য এখানে পর্যটন শিল্প গড়ে তুলতে সাহায্য করেছে। পরে তোমাদের রয়েছে বিভাগম। 5 দাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর, প্রশ্নের মান 5। 1. অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য নির্ণয় করো। পরের প্রশ্ন: 5 সংস্থান তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো। পরের প্রশ্ন: পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। এই উত্তরে দেখে নাও পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব। 1 দিয়ে পয়েন্ট করবে ঋতু বৈচিত্র্য, 2 দিয়ে পয়েন্ট করবে উষ্ণতা, 3 দিয়ে পয়েন্ট করবে বৃষ্টিপাত। দেখে নাও, আমি মুখে বলছি না, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরে খাতে নোট ডাউন করবে। 4 দিয়ে পয়েন্ট করবে আগমনের অনিশ্চয়তা, 5 দিয়ে পয়েন্ট করবে পশ্চিমী ঝঞ্ঝা, 6 দিয়ে শীতল উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাব, 7 আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল, 8 উষ্ণতার উপর প্রভাব। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে ভুলবেন না। আমার নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেটা বছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার্ড এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিন এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।